দুজনেই দৌড়ে এলো তাহমিদের কাছে। আরিশা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাইয়া প্লিজ আমরাও যাব। তাহমিদ তখন গাড়ির দরজা লাগাচ্ছিল। পেছন ফিরে রাগী মুখ করে বলল, তোমরা দুইজন বাড়ির ছোট বাচ্চা, আর বাচ্চারা ট্রিপে যায় না, ঘরে বসে পুতুল খেলা করে। ভাইয়া আমরাও বড় হয়েছি। তাহমিদ চোখ কুঁচকে ভয়ানক গলায় ফানি স্টাইলে বলল, তুমি বড় হয়েছো, বড়রা কি বাসা থেকে বেরিয়ে ঝর্ণার নিচে খেলতে চায়? মৌলানা আর ইয়েন হেসে গড়িয়ে পড়ল। আরিশা মুচকি হেসে বলল, ভাইয়া আমরাও তো অ্যাডভেঞ্চার করতে পারি। তাহমিদ হেসে বলল, তোমাদের অ্যাডভেঞ্চার মানে হলো প্রথমে ঝর্ণায় পড়ে হাত পা ভেঙে কান্না করা, আর আমাদের হাসপাতালে দৌড় করানো। নওয়াজ বলে উঠল, আরে ভাই, যখন তোমাদের কুলে করে হাসপাতাল নিয়ে যাবে তখন আমার পিনিক করব। আরিশা রাগে পা ঠুকল। না গেলে না যাই, কে চায় তোমাদের সাথে যেতে? নাদিবা মুখ ফুলিয়ে বলল। নাফিস ভাইয়া, তুমি আমার ভাইয়া না। নাফিস মুচকি হেসে দুই বোনের মাথায় হাত রেখে বলল, ভালো করে বাসায় থেকেও, ফিরে আইসক্রিম খাওয়াবো। আরিশা ফোঁস করে বলল। তোমার আইসক্রিম চাই না। তাহমিদ মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো আর গাড়ি চলা শুরু করলো। আর পিছন থেকে আরিশা আর নাদিবার ফোঁস ফোঁস আওয়াজ কানে ভেসে এলো। সবুজের মাঝে থমকে থাকা একটা ট্রেন। শ্রীমঙ্গল স্টেশনে নামার সময় হাসি মুখে মুলান বলল, তুই তো বলেছিলি বাংলাদেশের গরমে তো একেবারে স্বর্গ। তাহমিদ ব্যাগ কাঁধে তুলে নিচু স্বরে বলল, এটা চা শহর, শান্তির জায়গা, আমার মতো মানুষদের একটু নিঃশ্বাস নিতে দেয়। ইয়েন আর নাফিস দুজনই ক্যামেরা নিয়ে ব্যস্ত। ছবি তুলতে তুলতে নওয়াজ বলল, আরে ভাই, একবার চোখ দিয়ে দেখে নে, এত সুন্দর জায়গা। তাহমিদ হাঁটছিল একা দল থেকে একটু দূরে। তার মনে কেমন যেন একটা পাহাড়ের মতো কষ্ট জমে আছে মনে। নাফিস পেছন থেকে ডেকে উঠল, ভাই, আজ রাতে আমরা ক্যাম্পায়ার করব, ঠিক আছে? একটু আগুন পুড়লে বুঝি ভেতরের কষ্ট পুড়ে যায়। শীতল বিকেলে তারা পৌঁছালো পাহাড় ঘেরা এক রিসোর্টে। সন্ধ্যার পর ক্যাম্প ফায়ারে বসে গল্প, গান আর কিছু হাসি। তবে তাহমিদ মাঝে মাঝে দূরে তাকিয়ে থাকে। আকাশের তারা যেন তাকে কিছু বলতে চায়। মুলান পাশে এসে ধীরে ধীরে বলল, তুই ভালো থাকবি ভাই। কাউকে ভুলে যেতে না পারলে তাকে দূরে রাখিস, কিন্তু নিজেকে হারাবি না। তাহমিদ কেবল মাথা ঝাঁকালো। হয়তো এই ট্রিপ, এই দূরত্ব তাকে একটা সিদ্ধান্তে পৌঁছে দেবে। রাতের অন্ধকারে ঝিঝি পোকার মৃদু শব্দ আর ঠান্ডা হাওয়ার মাঝে তাহমিদ, মুলান, ইয়েন, নওয়াজ আর নাফিস বসে আড্ডা দিচ্ছিল। সবাই সারা দিনের ক্লান্তি ঝেড়ে নিচ্ছে। হঠাৎ করেই রিসোর্টের গেটের দিকে গাড়ির শব্দ শোনা গেল। তাহমিদ ভ্রু কুঁচকে তাকালো। এই রাতে আবার কে এলো? ভাই, ভূত নাকি? ভূত কি গাড়ি চালায় রে গাধা? সবাই হেসে উঠল। গেটের দিক থেকে আলোর ঝলকানি আর কিছু চিৎকার ভেসে আসছিল। তাহমিদ ভাইয়া, ও মাই গড, তাহমিদ ভাইয়া এখানে? চেনা কণ্ঠস্বর। তাহমিদের ভ্রু এক মুহূর্ত খুলে গেল। দৌড়ে এলো আরিশা আর নাদিবা। দুই বোন চিৎকার করতে করতে এলো। চমক দিয়েছি না ভাইয়া? এবার কিছু বলো। তাহমিদ হা করে দাঁড়িয়ে রইল। পেছনে গাড়ি থেকে নামলেন গালিব, তুবা, জিশান, অনি, নীলা, নিলয়, পুরো খান পরিবার, আহমেদ পরিবার। তাহমিদ অবাক হয়ে চিৎকার করে উঠল, পাপা, আম্মু, সবাই এখানে কিভাবে? গালিব হেসে এগিয়ে এসে তাহমিদের মাথায় হাত বুলিয়ে বলল, কি ভেবেছিলে তুমি এভাবে পালাবে আর আমরা জানবো না? তাহমিদ একটু অপ্রস্তুত হয়ে বলল, পাপা, আমি তো শুধু একটু ফ্রেশ হতে এসেছিলাম। ফ্রেশ হওয়ার জন্য পুরো পরিবার লাগবে? জিশান হাসি চাপাতে না পেরে বললেন, আমরা ভাবলাম তুমি শ্রীমঙ্গল এলে আমরাও ঘুরে আসি, সাথে ছোট্ট একটা সারপ্রাইজ তো হলো। নীলার ছেলে নওয়াজ আর নাফিস দৌড়ে গিয়ে তাদের বাবাকে জড়িয়ে ধরল। নীলা মজা করে বলল, আমার দুই ছেলে তো ঠিকই তাদের আব্বুর কাছে চলে গেল। নাদিবা উল্লাস করে বলল, ভাইয়া, এবার তুমি চাইলেও আমাদের থেকে পালাতে পারবা না। তাহমিদ হতাশ হয়ে বলল, পাপা, দেখছো আমার শান্তি নাই আর।
বড় হয়ে গেছিস তো, এখন দায়িত্ব নিতে শিখ। মুলান হিস হিস করে ইয়েনকে বলল। ভাই ফ্যামিলি ট্যুর বলে কথা, এখন আসল মজা শুরু হবে। সকাল সকাল রিসোর্টের বাগানে সবুজ ঘাসে শিশিরের জল ছোঁয়া আর পাখির কিচিরমিচির শব্দে সবাই ঘুম থেকে উঠল। গালিবার নিলয় হাত দুটোতে কফির কাপ নিয়ে টুকটাক গল্প করছিলেন। তৌহিদ খান বাগানের এক কোণে চেয়ার পেতে রোদের গায়ে বসেছিলেন। এদিকে ছেলে মেয়েদের মধ্যে তুমুল ফান শুরু হয়ে গেছে। নাদিবা আর মুলান একসাথে বসে কী সব খিলখিল করে হাসছিল। নাদিবা মুলানকে খোঁচাতে খোঁচাতে বলল, তুমি তো অনেক স্মার্ট, তোমরা চাইনাতে কি খেয়ে এত হ্যান্ডসাম হও? মুলান কপাল কুঁচকে বলল। ভাত খাই আবার কি? নাদিবা ভেংচি কেটে বলল, ভাত খেয়ে যদি এমন হ্যান্ডসাম হও তাহলে আমি আজ থেকে ডাবল ভাত খাবো। ইয়েন জোড়ায় জোড়ায় হাত চাপড়াতে চাপড়াতে বলল, আয় মুলান, এখন সাবধানে চলিস, এই পিচ্চির নজরে পড়ে গেছিস। মুলান লজ্জায় মাথা চুলকাতে লাগলো। তাহমিদ দূর থেকে দাঁড়িয়ে সেসব দেখছিল। তার মুখে সামান্য এক চাপা হাসি খেলে গেল। এদিকে আরিশা আর রিহানা একটা ছোট্ট গাছের পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে আলোচনা করছিল। রিহানা দেখছিস, চাইনিজ ভাইয়ারা এক এক করে কারো না কারো নজরে পড়ে যাচ্ছে। রিহানা চোখ টিপে বলল, কোনো চিন্তা নাই, আমরাও প্ল্যান করেছি। আগে প্ল্যান করে দেখ, তাহমিদ ভাইয়ার এক ঝাড়ি খেলে সব প্ল্যান উড়ে যাবে। ওদিকে গালিব মজা করে জিশানকে বলছিল, তোর মেয়ে তো আজকাল খুব আধুনিক হয়ে গেছে দেখছি। আধুনিক না ভাইয়া, বুদ্ধিমান। আচ্ছা, আমার দুই ছেলে কোথায়? কোথাও আবার মারামারি শুরু করলো না তো? ওরা এখনো শান্ত, তবে বেশি আশা কইরো না। সকালের মিষ্টি রোদে পুরো পরিবারে যেন এক রঙিন আনন্দের ঝড় বইছে। হঠাৎ করে তাহমিদ কাছে এসে বলল, পাপা, আজ যদি সবাই একসাথে ট্রেকিংয়ে যাই? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঝকঝকে রোদের সবাই রওনা হলো ট্রেকিংয়ের জন্য। তাহমিদ, মুলান, ইয়েন, নওয়াজ, নাসির সবাই মিলে আগে আগে হাঁটছিল। তার পেছনে ছোট ছোট দলে ভাগ হয়ে হাঁটছিল বাকি সবাই। আরিশা আর রিহানা হাত ধরে হাসাহাসি করতে করতে চলছিল। নাদিবা একটু দুষ্টুমি করছিল। মুলানের পেছনে ছোট ছোট পাথর ছুঁড়ে দিচ্ছিল। মুলান একবার ঘুরে তাকিয়ে বলল, কাউকে তো আজ ধরবই। নাদিবা টুপ করে দৌড়ে গিয়ে অনির পেছনে লুকিয়ে পড়ল। অনি হেসে মাথা নাড়ালেন। গালিব আর তৌহিদ খান পাশাপাশি হাঁটছিলেন। তৌহিদ খান মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিলেন। গালিব সাথে সাথে তার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তুমি এখন আগের মতোই শক্তিশালী আব্বু। মিষ্টি করে বলল, ছেলে পাশে থাকলে বুড়ো মানুষও তরুণ হয়ে যায়। এদিকে তাহমিদ আর তাহমিদের দল বনে ঢুকে একটু এগিয়ে গেল। হঠাৎ ইয়েন চিৎকার করে বলল, দেখো দেখো, সামনে ছোট্ট একটা ঝর্ণা। সবাই দৌড়ে গিয়ে ঝর্ণার পাশে ভিড় করলো। ঝর্ণার পানির শব্দ, পাখির ডাক আর হালকা বাতাস, যেন স্বর্গীয় পরিবেশ। নাদিবা চেঁচিয়ে বলল, আমি ঝর্ণায় ঢুকে পড়ব। মুলান হাত দিয়ে তাকে আটকাতে গেলে কিন্তু নাদিবা মজা করে বলল, ভয় পাচ্ছ নাকি মুলান ভাইয়া? ভয় পাই না, কিন্তু যদি পড়ে যাও তাহলে কে ধরবে? আরিশা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আনমনা হয়ে পড়ল। হঠাৎ পেছনে তাকিয়ে দেখল তাহমিদ তাকিয়ে আছে। গম্ভীর মুখে চোখে চোখ পড়ে গেল। কিছু না বলেও যেন হাজারটা কথা বিনিময় হয়ে গেল তাদের মাঝে। কিছু একটা অদৃশ্য দেয়াল ছিল যা দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল। তবে মুহূর্তটা আর দীর্ঘ হলো না, কারণ পেছন থেকে গালিব চিৎকার করে বলল, চলো সবাই এখানে পড়ে যদি বসে থাকো তাহলে বনের বাঘ ভালুক এসে নিয়ে যাবে। রাতের শ্রীমঙ্গল যেন আরও রহস্যময়। জঙ্গলের ভেতর চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, আর মাঝখানে বড় একটা ক্যাম্প ফায়ার জ্বলছে। সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসেছে। কারো হাতে চা, কারো হাতে পপকর্ন। হাসির ফোয়ারা, দুষ্টুমি আর গল্পে জমে উঠেছে আড্ডা। নওয়াজ আর নাসিফ মিলে একটা ভৌতিক গল্প শুরু করলো। এই বনে নাকি একটা সময় অদৃশ্য ছায়া ঘুরে বেড়াতো। রিহানা ভয়ে পেয়ে আরিশার হাত আঁকড়ে ধরল। আরিশা হাসতে হাসতে বলল,
তাহলে তুমি ঠিক পাশেই থাকো, ভূত যদি আসে তাহলে আগে তোমাকেই নেবে। মুলান ও ইয়েন চীনা ভাষায় নিজেদের মধ্যে কিছু বলছিল, তারপরে ইংরেজিতে যোগ করলো। এমন মজা চায়নায় মিস করতাম। নাদিবা গিটারের জন্য চিৎকার করে উঠল। তাহমিদ ভাই প্লিজ একটা গান বাজান। তাহমিদ একটু বিরক্ত মুখ করে তাকালো, তবে গালিব পাপার হালকা ইশারায় সে গিটার তুলে নিল, নরম গলায় গাইতে শুরু করলো। একটা ধীর গতির প্রেমের গান, যেন পুরো অন্ধকার জঙ্গলটাকে মায়ার মুড়ে দিল। আরিশা চুপচাপ শুনছিল, চোখের কোণে জমেছিল অদৃশ্য এক অনুভূতি। এই ছেলেটা যে তাকে ধমক দেয়, বিরক্ত করে, সেই যেন নিজের অজান্তেই তার হৃদয়ের কোণায় নরম একটা ছায়া হয়ে দাঁড়িয়ে গেছে। গানের শেষে সবাই হাততালি দিল। গান শেষ হতেই নীলা হাসতে হাসতে বলল, তুই দেখি পুরাই গায়ক হয়ে গেছিস রে বাবা। তাহমিদ হালকা হাসলো, কিন্তু তার চোখে মুখে আজও একটা অব্যক্ত কঠিনতা রয়ে গেল। একা থাকতেই যেন সে বেশি স্বস্তি পায় এখন। সবাই নাস্তা শেষে বাগানে মজেছিল আড্ডায়। রিহানা চুপচাপ মুলানের দিকে তাকালো, তার মনটা কেমন অস্বস্তির লাগছিল। সে একটু সাহস করে মুলানের কাছে এসে আস্তে করে বলল, মুলান ভাইয়া একটা কথা বলবো। মুলান হালকা হাসলো। বল রিহানা, কি জানতে চাও? রিহানা একটু ইতস্তত করে ফিসফিস করে বলল, তাহমিদ ভাই সবসময় এত চুপচাপ থাকে কেন, এত মন খারাপ করে থাকে? আমরা সবাই তো আনন্দ করছি, হাসি মজা করছি, কিন্তু তাহমিদ ভাই যেন সব সময় থেকেও অনেক দূরে দূরে থাকে। মুলান কয়েক সেকেন্ড চুপ করলো, তার চেহারায় একটা চিন্তিত ছায়া পড়ল। তারপর নরম গলায় বলল, তাহমিদ এমন ছেলে যার হৃদয়ে অনেক কিছু জমে আছে রিহানা। সে সবসময় তার দায়িত্ব আর কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখে। সবাই ভাবে ও রাগী, জেদি, কিন্তু আসলে ওর ভেতরে প্রচণ্ড ভালোবাসা আছে, প্রচণ্ড কষ্ট আছে। রিহানা অবাক হয়ে তাকালো। কী রকম কষ্ট? মুলান হালকা হাসলো, যেন অনেক কিছু বলতে চেয়ে থেমে গেল। তারপরও বলল, সব গল্প একদিনে বলা যায় না রিহানা, সময় এলে একদিন ওর মুখ থেকেই শুনবে। তাহমিদ তার আপন মানুষদের ব্যথা নিজে নিয়ে হাঁটে। ও চায় না তার কোনো কষ্ট অন্যরা টের পাক, এই জন্যই ও সবসময় চুপচাপ থাকে। রিহানার চোখ বড় হয়ে গেল, যেন তাহমিদকে নতুন করে চিনতে শুরু করলো। তার মনটা হালকা ভারী হয়ে উঠল। সে মনে মনে বলল, তাহমিদ ভাইয়া তো অনেক বেশি একা। দূর থেকে সেই মুহূর্তে তাহমিদ বারান্দায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল। তার চোখে ভাসছিল এক চাপা বিষণ্ণতা। কেউ হয়তো তা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। দুপুরে নরম রোদে রিহানা মুলানের কাছ থেকে কথা শুনে কিছুটা ভাবনায় পড়ে গিয়েছিল। সেই কথা আরিশার মনেও ঢেলে দিল। আরিশা ঠোঁট কামড়ে নিজের মনে বলল, তাহলে তুমি তাহমিদ ভাইয়ার আসলে এতটা একা? তার বুকের কোথাও যেন এক অজানা ব্যথা টের পেল। হয়তো এক ঝলকে কারো নিঃশব্দ কষ্টের অংশীদারি হতে ইচ্ছে করে। এদিকে সবাই দুপুরে বিশ্রামের জন্য রুমে চলে গেল, কিন্তু আরিশার মনে অদ্ভুত একটা ব্যাকুলতা কাজ করছিল। সে সাহস করে বারান্দায় গেল, দেখল তাহমিদ একা একা দূরে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন হারিয়ে গেছে দূর অজানায়। আরিশা এক পা এগিয়ে গিয়ে থেমে গেলে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। হঠাৎ তাহমিদ পেছনে ফিরে তাকালো, চোখে এক ঝলক অবাক ভাব, তারপর অভ্যাসবশত ঠান্ডা হয়ে গেল। আরিশা একটু হেসে বলল, এমন চুপচাপ থাকেন কেন ভাইয়া? সবাই তো মজা করছে। তাহমিদ কাঁধ ঝাঁকিয়ে মৃদু গলায় বলল, সব মজায় সবার জায়গা হয় না। আরিশা কষ্ট পেল তার কথায়, কিন্তু আবার বলল, আপনার যদি কোনো কষ্ট থাকে কাউকে বলতে পারেন, সবাই আপনাকে অনেক ভালোবাসে। আমি নিজেও চাই আপনি হাসুন। তাহমিদ কিছুক্ষণ চুপ থেকে ঠোঁটে এক ফাঁকা হাসি ফুটিয়ে বলল, ভালোবাসা ভালোবাসা মানুষকে শুধু কষ্ট দেয় আরিশা, সেটা একদিন তুই নিজেই বুঝবি। আরিশা থমকে গেল, তার বুকের কোথাও যেন একটা কাঁটা বিঁধে গেল। তাহমিদ চলে গেল দূরে, রেখে গেল অনেক না বলা কথা। আর পেছনে দাঁড়িয়ে থাকা আরিশা প্রথমবার সত্যিকারের মন থেকে চাইল, তাহমিদ ভাইয়ার কষ্টগুলো একদিন আমি মুছে দিব।
বিকেলে সূর্য ঢলে পড়েছে। সবার প্ল্যান হলো আজ সন্ধ্যায় চা বাগানে পিকনিক করা হবে। গালিব, তুবা, জিশান, অনি, নীলা, নিলয় সবাই রেডি। আরিশা একটু দেরিতে বের হলো। তার মন আজ ভারী ভারী লাগছিল। মুলান, নাদিবা, রিহানা সবাই একসাথে মজা করছিল। তাহমিদ অনেকটা দূরে দাঁড়িয়েছিল, তার চোখে হারানো কোনো অতীতের ছায়া। ঠিক সেই সময় হঠাৎ করে একটা গাড়ির শব্দ হলো। একটি কালো গাড়ি এসে থামলো বাগানের কাছে। গাড়ি থেকে নেমে এলো মেইলিং। সবার চোখ ছানাবড়া। তাহমিদ অবাক হয়ে তাকিয়ে রইল। মেইলিং ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর আশেপাশে ফিসফিস শুরু হয়ে গেল। ওই মেয়েকে? তাহমিদ ভাইয়ের সঙ্গে এত পরিচিত লাগছে। মেইলিং সরাসরি তাহমিদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল টলমল করছিল। সে হালকা কাপা গলায় বলল, তুমি কি আমায় সত্যিই ভুলে গেছো তেজ? পুরো পরিবেশ থমকে গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তাহমিদের দিকে। তাহমিদ চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তার গলার স্বর খুব মৃদু, কিন্তু কাপা কাপা ছিল। ভুলিনি, কিন্তু বিশ্বাস হারিয়ে গেলে ভালোবাসাও আর ফিরে আসে না মেইলিং। মেইলিং কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার জন্য অনেক পরিবর্তন করেছি নিজেকে, আরেকবার সুযোগ দাও প্লিজ। তাহমিদ তাকালো। তার ঠোঁটে তিক্ত হাসি ফুটে উঠল। তুমি যখন আমার বিশ্বাস ভেঙেছিলে তখন আমি ভেঙে গেছি মেইলিং। এখন আমি শুধু টিকে আছি, বেঁচে নেই। আরিশার বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারল তাহমিদের হাসির আড়ালে চাপা পড়ে আছে অসীম এক যন্ত্রণার পাহাড়। চারপাশ নীরব, শুধু হাওয়ায় ঝরে পড়ছে কাঁচা পাতার কান্না। গালিব এগিয়ে এলো, পুত্রের কাঁধে হাত রেখে শক্তপোক্তভাবে বলল, পাপা তোকে হারতে দেখতে পারবে না, তুই এখন যেটা ঠিক মনে করিস সেটাই কর। তাহমিদ গভীর নিঃশ্বাস নিয়ে চোখ সরিয়ে নিল মেইলিং এর দিক থেকে। আর মেইলিং অসহায়ভাবে দাঁড়িয়ে থাকলো সেইখানে, হারানোর ভয় নিয়ে। সন্ধ্যার গভীর ছায়ায় ঢাকা চা বাগান। তাহমিদ মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হাওয়া থেমে গেছে, যেন শুধু অদৃশ্য একটা ভার, একটা বিষাদ চারপাশে ছড়িয়ে আছে। আরিশা চুপচাপ তাকিয়ে আছে। তার বুকের ভেতর অজানা কষ্টের ঝড় বইছে। সে চায় এগিয়ে গিয়ে তাহমিদের কাঁধে হাত রাখতে, কিন্তু পা যেন জমে গেছে মাটিতে। তাহমিদ আস্তে আস্তে ঘুরল। তার চোখে ছিল হিম শীতল শূন্যতা। একটুও কোনো আবেগ নেই, না রাগ না ব্যথা, শুধু একটা ঠান্ডা মৃত্যুপুরী শান্তি। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সবার ফাঁক দিয়ে কেউ কোনো শব্দ করলো না। হঠাৎ তাহমিদের চোখ আটকে গেল আরিশার চোখে। দুই জোড়া চোখ ভরা বিষণ্ণতা আর প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো কিছু মুহূর্ত। আরিশার চোখ ভিজে উঠল। তার দৃষ্টিতে ছিল অজানা আতঙ্ক আর কিছুটা মাফ চাইবার ইচ্ছে। যেন সে নিজেও বুঝতে পারছে না কেন বুকের ভিতর একটা কষ্ট কুকড়ে যাচ্ছে। তাহমিদ থেমে গেল। তার ঠোঁটে হালকা একটা করুণ হাসি ফুটে উঠল। চোখের ভাষায় সে বলল, সব হারানোর কষ্টটা আমার একার, তুমি শুধু দর্শক। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে গেল। গাঢ় অন্ধকারের দিকে মিলিয়ে আরিশা দাঁড়িয়ে থাকলো, হাতে একরাশ অপরাধবোধ আর অজানা কান্নার সাথে। আকাশে যেন কালো মেঘ জমেছে, ঠিক আরিশার বুকের উপরের মেঘের মতো। রাতের গভীরতা চারদিকে নেমে এসেছে। নিস্তব্ধতা শ্রীমঙ্গলের ছোট্ট রিসোর্টের এক কোণে। ছাদে বসে আছে তাহমিদ। চাঁদের আলো ধরা দিয়েছে, তবে সেটা যেন কুয়াশার মতো আবছা বিষণ্ণ। তাহমিদের হাতে গিটার। সে নিঃশব্দে আঙ্গুল চালাচ্ছে তারের উপর। একটা পুরনো সুর ভাঙা, করুণ হৃদয় নিংড়ানো। তার মুখের কোনো কথা নেই, শুধু একটা ব্যথা চেপে বসে আছে বুকের মাঝে। তাহমিদের মনে ভেসে উঠছে পুরনো কিছু স্মৃতি। মেইলিংয়ের সেই নিষ্পাপ হাসি, ভাঙনের মুহূর্ত, নিজের দুর্বলতা, আর সবশেষে আজকের আরিশার সেই ভিজে চোখ। তার বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন বেরিয়ে আসতে চাইছে সুর হয়ে, কিন্তু সে থেমে যায়। শুধু গিটার বাজে অভিমানের সুরে। হঠাৎ একটা হালকা বাতাস বইল। গিটারের তারগুলো হালকা কেঁপে উঠল। তাহমিদ মাথা নিচু করে চোখ বন্ধ করল। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু কোনো কথা বের হলো না। গভীর মনোযোগে হারিয়ে গিয়েছিল সে নিজের ভেতর।
ঠিক তখনই পেছন থেকে আস্তে পায়ে এগিয়ে এলো মেলিং। মেলিং থমকে দাঁড়ালো, তার মুখে স্পষ্ট অনুরোধ। ক্যান উই টক অ্যালোন তেজ? তাহমিদ কিছু বলল না।